এগ্রিকেরিয়ার গ্রুপে আমি প্রতি মাসের কৃষি সংক্রান্ত আপডেট দেই। এই মাসেরটা একটু দেরি হয়ে গেল। আমরা জুন মাসে কৃষি নিয়ে কথা বলছি। আপনারা জানেন জুন মাসে বাংলাদেশের কৃষিতে নানান রকম ঘটনাই ঘটে গেছে। আমরা হয়তোবা খেয়াল করিনি যে আসলে অনেক কিছু। আপনাকে এখন যদি প্রশ্ন করি, আপনি একটু খেয়াল করে বলেন তো জুন মাসের কৃষিতে কী কী ঘটনা ঘটেছে, আপনি হয়তো খুঁজেই পাবেন না। কিন্তু তারপরও আমাদের কিন্তু খোঁজ খবর রাখতে হবে। পত্রিকাগুলোতে প্রতিনিয়ত কৃষির নতুন নতুন তথ্যগুলো জানতে হবে। কেন জানতে হবে? আপনি কেরিয়ার ডেভেলপ করতে চান এগ্রিকালচারে, আপনি এগ্রিকালচারে কেরিয়ার ডেভেলপ করতে চান, অথচ জানেন না বাংলাদেশে কোন সিজনে আপনার বিভিন্ন রকম শাক সবজি সবচেয়ে বেশি ক্রাইসিস। আপনি জানেন কি বাংলাদেশে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টায় বাংলাদেশে সবচেয়ে বিভিন্ন রকম যত রকম ভেজিটেবল আছে এগুলো সবচেয়ে কম পাওয়া যায়। তার মানে কি সবসময় এই সিজনটাতে ভেজিটেবলগুলো প্রাইস সবচেয়ে বেশি থাকে। আরেকটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে যখন বন্যা হয় তখন কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেড়ে যায়। এখন বাজারে অনেক জায়গায় 300 টাকা 350 টাকা কেজি কাঁচামরিচ, এবং এটা আরও বেড়ে যাবে যদি আপনার বৃষ্টি এবং বন্যা যদি আর একটু হয়। তাহলে আপনার এই যে এখন যদি আপনাকে বলি যে আপনি এই সময়কার কৃষি নিয়ে কি জানেন, বা এই সময় কৃষিতে কি কি প্রবলেম, আপনি জুন মাসে কৃষি করতে গেলে আপনি কি ধরনের ফসল করতে পারবেন, খেয়াল করে দেখেন যে জুন মাসে আমাদের আলুর দাম, পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে। তাহলে আমাদের এখন বাজারে আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, আলু আসলে বাংলাদেশে টোটাল আলুর প্রোডাকশন কত? দেখেন আমরা কিন্তু গতকালকে একটা পত্রিকায় নিউজ এসছে যে সরকারি হিসেবে এবং আমাদের পরিসংখ্যানগত যে হিসেব আছে এবং বাস্তব ভিত্তিক যে উৎপাদন সেটা কিন্তু মিল নাই। তাহলে অমিলটা কোথায়? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে অমিলটা কোথায়, আমাদের সরকারি হিসেবে আলু প্রায় 100 টনে 100 লক্ষ মেট্রিক টন, 100 লক্ষ মেট্রিক টন আপনার আলুর উৎপাদন, আর সেখানে আপনার কৃষকরা দেখা যাচ্ছে বাজারে আলু পাচ্ছে না এবং বাজারে দাম বেশি। এবং সরকারি হিসেব অনুযায়ী যদি আমরা আলু উৎপাদনটাকে যদি বলি তাহলে কিন্তু আমাদের রপ্তানি করার কথা এবং দেশে কম পড়ার কথা না। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন গত মাসে আমরা একটা জিনিস আপডেট দিতে ভুলে গেছি যে ঘূর্ণিঝড় আপনার রেমাল যেটা হয়েছিল, এই রেমালটা কিন্তু আপনার আমাদের কি কি ক্ষয়ক্ষতি করেছে, আমাদের দক্ষিণ অঞ্চলে ওই ঘূর্ণিঝড়ের কারণে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ক্ষয়ক্ষতিটাকে কাটিয়ে উঠতে গেলে আমাদের কী কী করতে হবে, এই জিনিসটা কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রথমেই চলে আসবে যে স্যালাইনিটি টলারেন্ট কিছু ভ্যারাইটির নাম আসবে, ক্লাইমেট রেজিলিয়েন্স কিছু টেকনোলজির নাম আসবে। আপনাকে যদি বলি যে কিছু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজির নাম বলেন, এখন কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা কথা যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের আপনার টেকনোলজিগুলো কী কী। আপনাকে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের টেকনোলজির মধ্যে যেমন ধরি বলি যে আপনি ব্রি ধান, যেটা আপনার স্যালাইনিটি টলারেন্ট, সেটা কিন্তু ক্লাইমেট রেজিল্যান্ট ভ্যারাইটি, কারণ এটা আপনার স্যালাইনিটি ক্লাইমেটকে, আপনার ক্লাইমেটের খারাপ অবস্থাটাকে সে কন্ট্রোল করে সেখানে ফসল উৎপাদন করছে। আবার কিছু প্রযুক্তির কথা বলি, যেমন আপনার সার্জন টেকনোলজির নাম জানেন, সার্জন পদ্ধতিতে বিভিন্ন ফসল চাষ, যেটা ঘেরে সবজি চাষ করে, বিভিন্ন রকম মিষ্টি কুমড়া, নানান রকম এই যে মাচা করে যেসব ফসল করা যায়, ঘেরে যেসব ফসল করা যায়, এটা কিন্তু সার্জন পদ্ধতিতে কিন্তু করা যায়। আপনারা জানেন যে লবণাক্ততা মিটিগেশনের জন্য নানান রকম টেকনোলজি আছে। তারপর আপনার এই ক্লাইমেট স্মার্ট টেকনোলজির মধ্যে নানান রকম টেকনোলজি আছে, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। পাশাপাশি খেয়াল করেন রিসেন্টলি প্রাইম মিনিস্টার কিন্তু ইন্ডিয়াতে গিয়েছিল। ইন্ডিয়াতে যাওয়ার পর প্রথম যে ক্রাইসিস কথাটা হয়েছিল সেটা ছিল তিস্তা এবং গঙ্গা চুক্তি। এখন আপনি যে কোনো চাকরির পরীক্ষা দেন এগ্রিকালচার রিলেটেড, এবং এটা জেনারেল নলেজের মধ্যে পড়ে যে আসলে তিস্তা চুক্তি করলে আমাদের কৃষি সেক্টরে কী কী লাভ হবে, তিস্তা চুক্তি আমাদের কেন দরকার, বাংলাদেশে তিস্তা নদীতে পানি না পাওয়ার কারণে বাংলাদেশের কোন অঞ্চলে মানুষ বঞ্চিত হচ্ছে, অথবা বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলগুলোতে কি কি সমস্যা, কোন কোন অঞ্চলকে বরেন্দ্র অঞ্চল বলা হয়, বরেন্দ্র অঞ্চলের এই কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা জানেন একটা ইনস্টিটিউশন আছে যে বরেন্দ্র বহুমুখী গবেষণা কেন্দ্র আছে। তো এরকম আপনার এই জিনিসগুলো কিন্তু আমাদের এই মাসে জানতে হবে। প্লাস আপনারা জানেন এখন মাঠে আউশ ধানটা আছে, কিন্তু আউশের কোন ভ্যারাইটিটা সবচেয়ে জনপ্রিয় এবং আউশ ধান কৃষকরা কেন কম করে। সরকার আউশ ধানের জন্য কিন্তু প্রণোদনা দেয়, আপনারা জানেন কিনা। প্রণোদনা মানে হচ্ছে সরকার কৃষকদেরকে বিনামূল্যে সার, বীজ এবং কিছু পরিমাণ টাকা দেয় যাতে কৃষকরা আউশ ধান উৎপন্ন করে। কেন টাকা দেয়? কারণটা হচ্ছে দেখেন, সরকার চাচ্ছে যে আমাদের দেশের ধান উৎপাদন বাড়াইতে, খাদ্য নিরাপত্তার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে ধান উৎপাদন বাড়াইতে হবে। সেক্ষেত্রে কোন জায়গায় সুযোগ আছে, বোরো যেটা আছে সেটা তো অলরেডি হচ্ছে, আমন যেটা আছে হচ্ছে, কিন্তু দেখেন এখন খেয়াল করে দেখেন এখন মাঠে কিন্তু কোনো ধান নাই। এই সময়টায় কিন্তু আমরা যদি আউশ ধানটা করে ফেলতে পারি খুব শর্ট টার্মে, তাহলে আমাদের ক্রপিং ইন্টেন্সিটি কত হবে? 300%। কারণ আউশ, আমন, বোরো তিনটা ধানই যদি আমরা করতে পারি ক্রপিং ইন্টেন্সিটি হবে 300%। এবং প্রাইম মিনিস্টারের যে বাণীটা যে 1 ইঞ্চি
নিচে জমি অনাবাদি থাকা যাবে না, তাহলে কিন্তু ওই বাণী অনুযায়ী আমরা কিন্তু খাদ্য উৎপাদন বাড়াইতে পারবো। এবং আউশ উৎপাদন যদি বাড়ানো যায় তাহলে বাংলাদেশে কিন্তু ধানের মধ্যে একটা অনেক বড় একটা আমাদের ক্ষতিপূরণ আমাদের চলে আসবে। আচ্ছা, এরপর আমাদের রিসেন্ট যে এগ্রিকালচারের যে তথ্যগুলো আছে সেগুলো আপনারা জানেন আপনারা আমন ধানের জন্য বীজতলা তৈরি করা হয়েছে। এই বছর দেশে ব্যাপক বন্যা হয়েছে, বন্যার কারণে কিন্তু আপনার আমন ধানে ক্ষতিগ্রস্ত হয়। খেয়াল করে দেখেন, আপনাকে যদি বলে বন্যা সহিষ্ণু কয়েকটা ভ্যারাইটির নাম বলুন, আপনারা বন্যা সহিষ্ণু কিছু ভ্যারাইটির নাম। এবং আরেকটা কথা বলে রাখি, বন্যা সহিষ্ণু যে ভ্যারাইটিগুলো এগুলো কিন্তু আপনার সাবমার্জেন্স টলারেন্স। সাবমার্জেন্স টলারেন্স মানে হচ্ছে একটা জমিতে আপনি ধান লাগিয়ে রাখলেন, সেই ধান যদি 5 দিন বা 7 দিনও যদি পানি নিচে ডুবে থাকে, তারপরে পানি চলে গেলে ওই ধান আবার হবে। আর যেটা সাবমার্জেন্স টলারেন্স না, সেটা কিন্তু দেখা যাবে পানি ওই 5 দিন বা 2 দিন পানির নিচে থাকলে ধান গাছটা মরে যাবে। তাইলে সাবমার্জেন্স টলারেন্স কিছু ভ্যারাইটির নাম আপনাকে জানতে হবে। বন্যা এলাকার জন্য কোন ফসলগুলো উপযুক্ত সেটাকে আপনাকে জানতে হবে। বন্যা আমাদের এইবার সিলেট এবং অন্যান্য অঞ্চলগুলোতে কতটুকু ক্ষয়ক্ষতি করেছে, কৃষির কতটুকু ক্ষয়ক্ষতি করেছে, এটা আপনাদের জানতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই মাসের কৃষি সংক্রান্ত আপডেটটা একটু দেরিতে হলেও দিলাম। আপনারা সবাই এগ্রি কেরিয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।